এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালা কানুন বাতিলের দাবি। ৫ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর। স্বাধীন কমিশন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির। কিডনি রোগের নকল ইনজেকশনে সয়লাব রাজধানীর ফার্মেসি। আসল নকল দুটোই সরবরাহ করেন খোদ ইনসেপ্টার বিক্রয়কর্মী, দায় নিতে নারাজ কোম্পানি। এবং অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে অভিযান, ছাড় পাবে না মাদক কারবারিরাও, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর নাজমুল হোসেন শান্তদের জন্য আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়াঙ্গনে চলমান এমন সাফল্যকে জুলাই বিপ্লবের সুফল বলে দাবি করেন তিনি। আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। আনুষ্ঠানিক বিবৃতি দেয়া সহজ হলেও টাইগার অধিনায়ককে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে কিছুটা বেগ পোহাতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। একে তো ম্যাচ শেষের ব্যস্ততা, অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মোবাইল না থাকা। ডক্টর ইউনূসকে সেখান থেকে উদ্ধার করেন ক্রিকঅপসের ম্যানেজার শাহরিয়ার নাফিস। দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে, বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তার কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও উল্লেখ করেন নাজমুল হোসেন শান্ত। দেশে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। ক্রীড়াঙ্গনের ক্রমাগত সাফল্যকে জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানের সুফল বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দুর্নীতি ও রাজনীতি মুক্ত ক্রীড়াক্ষেত্রের জন্য সরকারের বর্তমান প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের গুলশানের অফিসে অভিযান চালাচ্ছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সরাসরি যাচ্ছি তার কাছে। নিবিড়, আসলে এখন থেকে ঠিক মিনিট 40 আগে গুলশান 1-এর যে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে ভবনটি রয়েছে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি মালিক দিলীপ কুমার আগারওয়াল, তার যে অফিসটি রয়েছে গুলশান 1-এর 54 নম্বর ভবনটি, সেই ভবনে কিন্তু র্যাব 1-এর একটি আভিযানিক দল কিন্তু অভিযান শুরু করেছে ঠিক মিনিট 40 আগে। এই মুহূর্তে আমরা কিন্তু এই ভবনের ঠিক বাইরেই অবস্থান করছি এবং ভেতরে মূলত যে মূল ফটকটি রয়েছে সেটি কিন্তু আসলে ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে। আমরা বাইরে থেকে যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে র্যাবের কর্মকর্তারা যারা রয়েছেন, পাশাপাশি এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কয়েকজনও কিন্তু ভেতরে রয়েছেন এবং র্যাবের যে আভিযানিক দলটি রয়েছে তারা কিন্তু আসলে ওপরে এই ভবনের ভেতরে অভিযান চালাচ্ছে। এবং আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে সিআইডি যে মেসেজটি দিয়েছে, অর্থাৎ ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি মালিক আছেন দিলীপ কুমার আগারওয়াল এবং তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের যে অভিযোগটি উঠেছে সেই অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। র্যাবও কিন্তু আসলে সেই একই কথাই বলেছেন যে আসলে তার যে হীরা এবং সোনা আমদানির নামে, বিদেশ থেকে আমদানির নামে যে তিনি বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে, সেগুলোর যে আসলে ডকুমেন্ট, সেগুলোর যে নথি, সেগুলোর অনুসন্ধানে কিন্তু আসলে এই যে অভিযান
অভিযান চলছে বলে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা র্যাবের বিভিন্ন গণমাধ্যম এবং সিআইডির সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি যে আসলে এই যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ এবং হীরার আমদানির নামে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। পাশাপাশি যে স্বর্ণ এবং হীরা চোরাচালানের যে সিন্ডিকেট, একটি আন্তর্জাতিক সিন্ডিকেট, সেটিও কিন্তু নেতৃত্ব দেন এই দিলীপ কুমার আগারওয়াল, এমনটিও কিন্তু সিআইডি তাদের মেসেজে উল্লেখ করেছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনও আসলে ভেতরে কি তথ্য পাওয়া যাচ্ছে কিংবা কি নথি পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আসলে আমাদেরকে জানানো হয়, পরবর্তীতে আমরা হয়তো বা সেগুলো বলতে পারবো। তো এই সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশান থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিল সংযুক্ত আরব আমিরাত। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় আটক 57 বাংলাদেশি সাজা মওকুফ করেছে দেশটি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে এসব প্রবাসীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে জানিয়েছিল শেখ হাসিনা সরকার। তাদেরকে অ্যারেস্ট করেছে, এটা তাদের আভ্যন্তরীণ আইনে করেছে, শাস্তি দিয়েছে তাদের আভ্যন্তরীণ আইনে। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 মাসেরও কম সময়ের মধ্যে এই 57 জনের শাস্তি মওকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। এই 57 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার অন্তত 2 বছর থাকা উচিত বলে মত দিলেন দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণমাধ্যম কর্মীদের ওপর যথেচ্ছভাবে মামলার বিষয়ে প্রতিকার এবং নিপীড়ন হয় এমন আইনের সংশোধন চেয়েছেন সম্পাদকরা। দেশের মানুষের চাওয়া যাতে গণমাধ্যমে বাধাহীনভাবে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে সম্পাদকদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের ডেকে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার 20 জন সম্পাদক। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার কোন কোন কাজ করবে, কতদিন ধরে চলবে এই প্রয়াস, এসবই প্রাধান্য পায় বৈঠকে। গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরাও তুলে ধরেন উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের অবস্থান। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেনতেনভাবে যাতে সাংবাদিকদের ওপর মামলা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে সরকারকে জানিয়েছেন তারা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে, অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারে জনগণের মতামত যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এমন আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিক সময় নিয়ে মত দিয়েছেন সম্পাদকরা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। বলেছেন যে হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ
এই কাজটা করতে কত সময় লাগবে। গণমাধ্যমে যথাযথভাবে সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রতিবেদন করতেও সরকার প্রধান উৎসাহ দিয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এ রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলা শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 31টি মামলা হয় শেখ হাসিনার সরকারের সময়ে। মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। যদিও দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থমকে যায় এ সময় মামলার বিচারিক প্রক্রিয়া। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলা থেকে মুক্তি দেওয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর বাকি মামলাগুলো থেকে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করে দলটি। এর মধ্যে প্রথম ধাপে মঙ্গলবার মানহানি সংক্রান্ত 5টি মামলা থেকে খালাস চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিএনপি নেত্রীকে খালাস দেন আদালত। বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, 4 বছর আগে মারা গেছেন মামলার বাদী এবি সিদ্দিকী। এরপরও হয়রানির উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয় মামলাগুলো। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের ডিসেম্বরে বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারতের যোগসাজশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল এমন অভিযোগ করে স্বাধীন কমিশনের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা? মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৃশংস এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায় বিএনপি। বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই। আমরা আশা করি দ্রুত তারা তদন্ত কাজ এবং বিচার কাজ সম্পন্ন করবেন। বিএনপির অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই সম্পন্ন হয়েছিল। 22 ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে শেখ হাসিনা পরবর্তীতে এই বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে তারা দলীয় কর্মীর মতো কথা বলেছেন। তবে ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন হাফিজ। ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বজন হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। জামায়াত ইসলামে আয়োজিত মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধেরও দাবি জামায়াত নেতাদের। তবে পৃথক অনুষ্ঠানে গত 16 বছরে জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করার ঘোষণা দেন জামায়াতের আমির। এখন আমি আমার
কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই, কেউ স্বামী, কেউ আবার হারিয়েছেন বাবা। তাই তো স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদে আহাজারিতে ভারী চারপাশ। উনি একমাত্র আমাদের সংসারের ভরসা ছিলেন। আমরা পুরো ইতিম। আমাদের একটা ভাই একদম ছোট। আমি আমার বাবার খুনিদের বিচার চাই। প্রিয়জন হারানোর যন্ত্রণায় অনেকে হারিয়েছেন অনুভূতি প্রকাশের ভাষাও। আমি মা মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। স্বজন হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিচারের দাবি জানান তারা। আমি শেখ হাসিনার বিচার চাই আর তার ফাঁসি চাই। আমার স্বামীকে সে খুন করেছে, হত্যা করেছে। স্বৈরাচার সরকারের পতন আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জামায়াতে ইসলামীর নেতারা। খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের ফ্যাসিবাদী চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এদিকে দুপুরে রাজধানীর বিজয় সরণির এক রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। তবে ভিকটিম হিসেবে কেউ বিচার প্রত্যাশী হলে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তার কথা জানায় জামায়াত। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ রাত 12টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। দুপুরে সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে গডফাদারদের বিরুদ্ধেও। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়টি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার রাত 12টা থেকেই সব ধরনের অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। দেশের মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া, মিয়ানমার সীমান্তে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। আসন্ন দুর্গাপূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ সবাই দেখতে পাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ সময় বলেন, বিদেশে অবস্থানরত বিশিষ্টজনদের সঙ্গে আগামী বৃহস্পতিবার আলোচনা করা হবে। শ্বেতপত্র কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে গুরুত্ব পাবে সাধারণ ও সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাতসহ পাচার করা অর্থ ফেরানো ও অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ের বৈষম্য নিরসন।
আলোচনাগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও হবে, এমনকি শুধু দেশের বাইরেও আমরা সেই আলোচনাগুলোকে নিয়ে যাচ্ছি। সাধারণ অর্থনৈতিক, সামষ্টিক অর্থনৈতিক বিষয় যেমন আছে, এটার ভিতরে খাতওয়ারি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে জ্বালানি খাত ইত্যাদি আলোচনার ভিতরে আছে। আবার কিছু প্রতিষ্ঠানিক ব্যাপারও আছে, ব্যাংকিং খাতের আলোচনা আছে, অর্থ আহরণের, কর আহরণের ব্যাপার আছে, একই রকমভাবে পাচারকৃত অর্থ নিয়ে আলোচনা আছে, মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। সংস্থাটি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তার পরিবার। এতে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। যদিও গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে রোসাটম। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিনব প্রতিবাদের সাক্ষী হল তিলোত্তমা কলকাতা। শহরের গুরুত্বপূর্ণ EM বাইপাসে 12 কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে সামিল হলেন সাধারণ নাগরিকেরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করতে বিল পাশ করেছে মমতা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ভারতের কলকাতা। ঘটনার 25তম দিনেও সাক্ষী হল বিরলতম প্রতিবাদের। মঙ্গলবার বিকেলে কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কের বেলেঘাটা থেকে পাটুলি প্রায় 12 কিলোমিটার এলাকায় অহিংস মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। আমি অনেক বয়স্ক, তবু আজকে আমার ভয় করছে, লজ্জা করছে যে এই কলকাতা শহর আমার। সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়েছে যে আমি পরাধীন ভারতবর্ষে আছি। আসল যারা অপরাধী তারা যেন ধরা পড়ে, তারা যেন শাস্তি পায়। এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার পদত্যাগের 5 দফা দাবি জানিয়ে পুলিশের সদর দপ্তর লালবাজার অভিযানের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট শেষ করেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। সিবিআই 10 দিনের রিমান্ড চাইলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাস্থ্য দপ্তর থেকে, প্রশাসনের দপ্তর থেকে, সমস্ত দপ্তরে যাতে এই উন্মোচিত হয় এবং প্রকৃত দোষীরা যাতে সর্বোচ্চ সাজা পায়। এদিন ধর্ষকের কঠিনতম সাজা নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাজিতা 2024 নামে একটি বিল পাশ করে। বিরোধী বিজেপি এই বিলে সমর্থন করে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।